তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 17 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ বেঙ্গল 1757 থেকে 1905 এই পেপারের দুটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং অনার্সের উত্তর 7 সেমিস্টারে কেমনভাবে লিখতে হবে সেটা বুঝে নাও। দেখো, প্রথম প্রশ্ন থাকছে লর্ড ওয়ারেন হেস্টিংসের রাজস্ব সংস্কার ব্যবস্থা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা নিজেরাও এটা জানো। দেখো, প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করা হচ্ছে। 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস যখন বাংলার গভর্নর হয়ে আসেন তখন বাংলার অর্থনীতি চরম সংকটের সম্মুখীন। লর্ড ক্রাইভ প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থা এবং 1770 সালে 70 খ্রিস্টাব্দের 76-এর মর্মন্তর বাংলার কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। এই রকম অবস্থায় কোম্পানির আয় বৃদ্ধি এবং রাজস্ব আদায়ের সুনির্দিষ্ট কাঠামো তৈরি করা হেস্টিংসের প্রধান লক্ষ্য হয়ে ওঠে। এই ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে প্রখ্যাত ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার বলেছেন, ওয়ারেন হেস্টিংস বাংলার বুকে এক চরম বিশৃঙ্খল অবস্থার মধ্যে দায়িত্ব গ্রহণ করে ব্রিটিশ প্রশাসনিক ও রাজস্ব কাঠামোর প্রকৃত ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বাংলার রাজস্ব ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য তিনি বেশ কিছু পরীক্ষামূলক সংস্কার সাধন করেন, যা আধুনিক ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তারপর কি লর্ড ওয়ারেন হেস্টিংসের রাজস্ব সংস্কার ব্যবস্থা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডিরেক্টরদের নির্দেশে ওয়ারেন হেস্টিং প্রথমেই লর্ড ক্লাইভের প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়। তিনি বাংলায় দেওয়ানির দায়িত্ব কোম্পানির হাতে সরাসরি তুলে নেন। তিনি বাংলার দেওয়ানির দায়িত্ব কোম্পানির হাতে সরাসরি তুলে নেন এবং রেজা খাঁ সিতাব রায়কে দেওয়ান পদ থেকে বরখাস্ত করেন। রাজস্ব ব্যবস্থা পরিচালনার জন্য তিনি কলকাতার একটি বোর্ড অফ রেভিনিউ বা রাজস্ব বোর্ড গঠন করে। বাংলার মুর্শিদাবাদ থেকে সরাসরি কোষাগার কলকাতায় স্থানান্তরিত করা হয়, যার ফলে কলকাতায় ব্রিটিশ ভারতের রাজধানীতে পরিণত হয়। প্রতিটি জেলায় রাজস্ব আদায় এবং প্রশাসনিক কাজের জন্য কালেক্টর নিয়োগ করা হয়। আর রাজস্ব আদায়ের পরিমাণ নির্দিষ্ট করার জন্য ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে পাঁচশালা বা ইজারাদারি ব্যবস্থা প্রবর্তন করে। আর এই ব্যবস্থায় স্থির হয় যে ব্যক্তি নিলামে সবচেয়ে বেশি রাজস্ব দেওয়ার ডাক দেবে তাকে 5 বছরের জন্য জমিদারি ইজারা দেওয়া হবে। এর ফলে অনেক পুরনো ও অভিজাত জমিদাররা তাদের জমিদারি হারান, কারণ অত্যাধিক চড়া দামে জমি ডাকতে রাজি হননি। অনেক ব্যবসায়ী এবং ফটকাবাজ যাদের কৃষিকাজ সম্পর্কে কোনো ধারণা ছিল না, তারা বেশি লাভের আশায় নিলামে জমিদারি লাভ করে। এই ব্যবস্থায় ভয়াবহ পরিণতি সম্পর্কে বিশিষ্ট ঐতিহাসিক ডক্টর নরেন্দ্র কৃষ্ণ সিংহ বলেছেন, সর্বোচ্চ ডাককারীকে জমিদারি ইজারা দেওয়ার ফলে বাংলার চিরাচরিত গ্রামীণ অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছিল এবং কৃষকদের ওপরে অবর্ণনীয় শোষণ নেমে এসেছিল। কারণ বেশি রাজস্ব দেবে, সেটা ইংরেজদের সঙ্গে যদি চুক্তি হয়, তা ট্যাক্সটা কালেক্ট করবে কোথা থেকে? কৃষকদের ওপর থেকে, সাধারণ মানুষের ওপর থেকে। সেই কারণেই তো শোষণ অত্যাচার বেড়েছিল। ঠিক আছে, তারপর দেখো, পাঁচশালা বন্দোবস্ত অচিরেই তার ত্রুটিগুলি প্রকট করে তোলে। নতুন ইজারাদারদের একমাত্র লক্ষ্য ছিল 5 বছরের মতো কৃষকদের কাছ থেকে যে কোনো উপায়ে সর্বোচ্চ পরিমাণ অর্থ বরাদ্দ করা। তারা কৃষির উন্নতি বা কৃষকদের কল্যাণের দিকে কোনো নজর দেননি। অন্যদিকে নিলামে রাজস্বের পরিমাণ এত বেশি ধার্য করা হয়েছিল যে খরা বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় ইজারাদাররা তা পরিশোধ করতে ব্যর্থ হন। ফলে একদিকে যেমন কৃষকরা সর্বশান্ত হতে থাকে, অন্যদিকে কোম্পানির রাজস্ব আদায়ের খাতায় বকেয়া পরিমাণও পাহাড় প্রমাণ হতে শুরু করে। কৃষকদের ওপরে অকথ্য অত্যাচার এবং জমিদারদের অসন্তোষ কোম্পানির চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। পাঁচশালা বন্দোবস্তের চরম ব্যর্থতা উপলব্ধি করে ওয়ারেন হেস্টিংস 1776 খ্রিস্টাব্দে বাংলার কৃষি ও রাজস্ব সংক্রান্ত সঠিক তথ্য সংগ্রহের জন্য আলেকজান্ডার সাহেবকে প্রধান করে আমিনি কমিশন গঠন করে। আর এই কমিশনের রিপোর্টের ভিত্তিতে হেস্টিংস
বুঝতে পারে যে পুরনো জমিদারদের বাদ দিয়ে রাজস্ব আদায় সম্ভব নয়, তাই 1777 খ্রিস্টাব্দে 5 সালা বন্দোবস্তের মেয়াদ শেষ হয়। তিনি 1 সালা বন্দোবস্ত প্রবর্তন করেন, আর এই ব্যবস্থায় পুরনো জমিদারদের অগ্রাধিকার দিয়ে 1 বছরের চুক্তিতে রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয়। যদিও 1 সালা বন্দোবস্তও কৃষকদের অবস্থা খুব একটা উন্নতি হয়নি, তবু এটি কোম্পানির রাজস্ব প্রশাসনের কিছুটা স্থিতিশীলতা আনার চেষ্টা করেছিল। এবারে উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে, ঠিক আছে? উপসংহারটা আর পড়ছি না। তারপরে দেখো এবার পরের প্রশ্ন আজকে ক্লাসে, লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিল? বাংলার গ্রামীণ কৃষক সমাজে এর প্রভাব, চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেন প্রবর্তন করেছিল এবং তার প্রভাব, এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য তোমাদের যে 5টি পেপার আছে টোটাল 7 সেমিস্টারে, এই 5টি পেপারের আমাদের উন্নত মানের স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে 5টি পেপারের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তোমরা পিডিএফ আকারে পেতে পারো। এবং তোমরা এই যে আজকে ক্লাস দেখছো, আজকে ক্লাসে আমি দুটো প্রশ্নের উত্তর আলোচনা করছি, এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ কিন্তু তোমরা ফ্রিতে পাবে, টেলিগ্রাম চ্যানেল থেকে পাবে। টেলিগ্রাম চ্যানেলে কিভাবে জয়েন হবে, এই যে ভিডিও দেখছো এর প্রথম কমেন্টে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পিন করে দেবো, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এই পিডিএফটা তোমরা কালেক্ট করতে পারবে। এছাড়া তোমাদের যদি নোটসপত্র ভালো লাগে আমাদের, এবং এই উন্নত মানের নোটস বা সাজেশন যদি তোমরা কালেক্ট করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো। চলো এবারে তোমরা এই প্রশ্নের উত্তরটা ভালো করে দেখে নাও। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। 1776 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস যখন বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হয়ে আসেন, তখন কোম্পানির রাজস্ব ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা বিরাজ করেছিল। ওয়ারেন হেস্টিংস প্রবর্তিত 5 সালা ও 1 সালা বন্দোবস্ত বাংলার কৃষি এবং অর্থনীতিকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। কোম্পানির আর্থিক কাঠামোকে সুদৃঢ় করতে এবং কৃষির উন্নতির লক্ষ্যে কর্নওয়ালিস একটি দীর্ঘমেয়াদী রাজস্ব ব্যবস্থার কথা চিন্তা করেন। দীর্ঘ আলাপ আলোচনার পর অবশেষে 1793 খ্রিস্টাব্দে তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, আর এই ব্যবস্থা বাংলার আর্থসামাজিক কাঠামোয় এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল। প্রখ্যাত ঐতিহাসিক বিপানচন্দ্র এই প্রসঙ্গে বলেছেন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের মূল উদ্দেশ্য ছিল বাংলার কৃষি ব্যবস্থার স্থিতিশীলতা আনা এবং কোম্পানির জন্য একটি সুনিশ্চিত আয়ের উৎস তৈরি করা। এবার প্রবর্তনের কারণ, সেখানে প্রথমত দ্বিতীয়ত এইভাবে কারণগুলো আলোচনা করা হয়েছে। প্রথম কারণ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটি নির্দিষ্ট ও সুচিন্তিত বার্ষিক আয়ের প্রয়োজন ছিল। ভারতে কোম্পানির ক্রমবর্ধমান সামরিক ব্যয় মেটাতে, কর্মচারীদের বেতন দিতে এবং ইংল্যান্ডের লাভজনক বাণিজ্যের জন্য প্রচুর অর্থের দরকার হতো। হেস্টিংসের ইজারাদারি ব্যবস্থায় রাজস্বের পরিমাণ প্রতি বছর পরিবর্তিত হতো, যার ফলে কোম্পানির বার্ষিক বাজেট তৈরিতে চরম অনিশ্চয়তা দেখা দিত। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে সরকার তার বার্ষিক আয়ের পরিমাণ চিরকালের জন্য নির্দিষ্ট করে নিতে চেয়েছিল, যাতে রাজস্ব আদায়ের ঘাটতি সম্পর্কে আর কোনো দুশ্চিন্তা না থাকে। দ্বিতীয় হচ্ছে, লর্ড কর্নওয়ালিস বিশ্বাস করতেন যে জমির ওপরে জমিদারদের স্থায়ী অধিকার প্রতিষ্ঠা হলে তারা নিজেদের স্বার্থেই কৃষকদের উন্নতিতে মূলধন বিনিয়োগ করবে। তিনি ইংল্যান্ডের অনুকরণে বাংলায় এমন একটি শক্তিশালী ভূস্বামী বা জমিদার শ্রেণী তৈরি করতে চেয়েছিলেন, যারা নিজেদের সম্পদ রক্ষা করার তাগিদে চিরকাল ব্রিটিশ শাসনের প্রতি অনুগত থাকবে। প্রখ্যাত ঐতিহাসিক রঞ্জিত গুহ বলেছেন, চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ব্রিটিশরা এমন একটি সামাজিক শ্রেণী তৈরি করেছিল যারা সাম্রাজ্যের প্রতি চরম অনুগত ছিল এবং গ্রামীণ সমাজে সরকারের পাহারাদার হিসাবে কাজ করত। ব্রিটিশরা চেয়েছিল এই জমিদার শ্রেণী গ্রামাঞ্চলে সরকারের মূল খুঁটি হয়ে দাঁড়াক। তারপরে তৃতীয়ত, প্রশাসনিক জটিলতা হ্রাস করা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের অন্যতম প্রধান কারণ ছিল। প্রতি বছর নতুন করে জমি জরিপ করা, রাজস্বের পরিমাণ নির্ধারণ করা, তা আদায় করা কোম্পানির সীমিত কর্মচারীর জন্য অত্যন্ত পরিশ্রমের কাজ ছিল। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হওয়ার ফলে কোম্পানি রাজস্ব নির্ধারণের জটিল প্রশাসনিক ঝামেলা থেকে সম্পূর্ণ মুক্তি পায়। এর ফলে কোম্পানির আধিকারিকরা রাজস্ব সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি পেয়ে কোম্পানির বাণিজ্য বিস্তার এবং অন্যান্য প্রশাসনিক সংস্কারমূলক কাজ অনেক বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পায়। এবার হচ্ছে কি,
এবারে গ্রামীণ বলছে বাংলায় গ্রামীণ কৃষক সমাজের চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব। এখানে প্রভাব কী ছিল? প্রথম হচ্ছে কৃষকদের জমির অধিকার হারানো। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের জমির নিরঙ্কুশ ও বংশানুক্রমিক মালিকানা দেওয়া হলে কৃষকদের কোনো প্রকার আইনি অধিকার স্বীকার করা হয়নি। যুগ যুগ ধরে যে কৃষকরা জমি ভোগ দখল করে আসছিল, এই ব্যবস্থায় তা রাতারাতি সেই জমির অধিকার হারিয়ে সাধারণ প্রজায় পরিণত হয়। জমিদাররা কৃষকদের কোনো কারণ ছাড়াই জমি থেকে উচ্ছেদ করার অসীম ক্ষমতা লাভ করে। তারপর হচ্ছে অতিরিক্ত করের বোঝা ও শোষণ। এই বন্দোবস্তে কোম্পানি জমিদারদের ওপরে যে রাজস্ব ধার্য করেছিল তার পরিমাণ ছিল অনেক বেশি এবং তা নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে জমা দিতে হতো। জমিদাররা নিজের জমিদারি বাঁচাতে এবং মুনাফা বাড়াতে কৃষকদের ওপরে অত্যন্ত চড়া হারে কর চাপিয়ে দেয়। এর সঙ্গে নানা ধরনের বেআইনি অবয়াব যুক্ত হওয়ায় গ্রামীণ কৃষক সমাজের শোষণের মাত্রা বহুগুণ বৃদ্ধি পায়। তারপর মহাজনী শ্রেণীর উত্থান এবং ঋণগ্রস্ততা। জমিদারদের অতিরিক্ত কর এবং অবয়াব মেটাতে গিয়ে বাংলার কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও তাদের রাজস্ব মকুব করা হতো না। বাধ্য হয়ে কৃষকরা স্থানীয় জমিদারদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিত। ঋণের জালে জড়িয়ে কৃষকরা তাদের অবশিষ্ট জমিটুকু হারাতো এবং ধীরে ধীরে ভূমিহীন কৃষি মজুরে পরিণত হতে বাধ্য হতো। তারপর হচ্ছে মধ্যস্থভোগী শ্রেণীর উদ্ভব। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে মূল জমিদার ও সাধারণ কৃষকদের মাঝে পত্তনিদার, তারপরে দরপত্তনিদার প্রভৃতি একাধিক মধ্যস্থভোগী শ্রেণীর উদ্ভব হয়। বহু জমিদার গ্রাম ছেড়ে শহরে বিলাসবহুল জীবনযাপন শুরু করে এবং পত্তনিদারদের হাতে জমিদারি পরিচালনার দায়িত্ব দেয়। এই মধ্যস্থভোগীরা কৃষকদের কাছ থেকে নির্মমভাবে অর্থ আদায় করত, যার ফলে কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূর্ণ ভেঙে পড়ে। আর এবারে হচ্ছে উপসংহারটা আলোচনা করছি না, দেখে নাও। এবং তোমরা যদি স্পেশাল স্টাডি মেটেরিয়াল আমাদের থেকে পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।